আচ্ছা দেখেন, আপনাদের ফার্স্টে ওপিতে হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করতে হয়। একটা ক্লাস যদি থাকে বা একটা গ্রুপ যদি থাকে, ওই গ্রুপের কোনো একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হয় যাতে আপনি ওই গ্রুপের ফ্যাসিলিটিসগুলো অ্যাক্সেস করতে পারেন। তাহলে সেই ফ্যাসিলিটিসগুলো অ্যাচিভ করার জন্য আপনার একটা অবজেক্ট ক্রিয়েট করতে হয়। তাহলে সেই অবজেক্টের মধ্যে আপনার ওপিতে এটার মধ্যে বোথ ডেটা অ্যান্ড মেথড থাকতে পারে। এখন আপনারা ডেটা তো জানেন, যেমন ডেটা ভ্যারিয়েবল হতে পারে, ইন্টিজার টাইপ, স্ট্রিং টাইপ, এগুলো আমরা দেখেছি গতকাল। আর মেথডটাকে আমরা ওপিতে মেথডটা বলছি কি, আমরা সিতে ফাংশন দেখেছি না, ফাংশনকে ওপিতে মেথড বলা হয়। ঠিক আছে, মেথড বলতে আপনি কোনো একটা ফাংশনালিটিস করছেন ওই অবজেক্টের থ্রুতে বা আপনার যে ইনস্ট্যান্স ক্রিয়েট করেছেন সেটার থ্রুতে, তাহলে ওই জিনিসটাকে অ্যাক্সেস করা, ওই ফাংশনালিটিস পার্টটাকে আমরা বলছি মেথড। তারপরে দেখেন, এখানে আমরা অলরেডি জানি অ্যাডভান্টেজেস কী কী, লাইক এটা ইজি টু এক্সিকিউট, আপনার স্ট্রাকচার্ড একটা ফরম্যাট দিবে আপনাকে। তারপরে কি, জাভা কোড রাইট, ডোন্ট রিপিট ইয়োরসেলফ। দ্যাট মিনস আমরা দেখেছি না যে একটা ক্লাসে সাপোজ পার্টিকুলার স্টুডেন্টের জন্য প্রত্যেকেরই তো নাম, আইডি এগুলো থাকে, তাই না, কোন সেকশন আছে এগুলো থাকে। তো এই সেকশনগুলোর জন্য আপনি তাহলে যতগুলো স্টুডেন্ট নেবেন সবার জন্য তার এগুলো ক্রিয়েট করবেন না। তাহলে আপনি যদি একটা গ্রুপ হিসেবে একটা ক্লাস লিখেন, মানে একটা ক্লাস লিখেন যেটার মধ্যে অলরেডি আপনার আইডি, নেম, ব্যাচ, কোর্স এই জিনিসগুলো থাকবে, তাহলে এই যে আপনার একটা গ্রুপ, সেই গ্রুপটার থ্রুতে আপনি চাইলে যে কোনো স্টুডেন্টের জন্য ওই ফ্যাসিলিটিসগুলো অ্যাক্সেস করতে পারেন। তাহলে আপনার বারবার প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কি লিখতে হচ্ছে না, তাহলে কি এটা রিপিট করা কমায় দিচ্ছে। সেমভাবে ফাংশনের জন্য, সো আপনার ফুল রিইউজেবল অ্যাপ্লিকেশনস উইথ লেস কোড অ্যান্ড শর্টার ডেভেলপমেন্ট টাইম। আপনার সেম কোড বারবার লেখা লাগছে না, আপনার ডেভেলপ করতে কম সময় লাগছে একটা সিস্টেম। এই যে এটার মধ্যে আমরা অলরেডি জানি যে দুইটা মেইন অ্যাসপেক্টস, একটা হচ্ছে ক্লাসের আন্ডারে একটা অবজেক্ট থাকে যেটা আমরা ক্রিয়েট করি অ্যান্ড ওই ক্লাসটাকে অ্যাক্সেস করি অবজেক্টের থ্রুতে। ক্লাসটা হচ্ছে আপনার টাইপ অফ ডেটা। So programmer organizing information about a type of data or with a type of data so that one can use more than one variables at a time just by creating an instance or object of a class. আমরা এগুলো দেখেছি অলরেডি, অবজেক্ট দেখেছি, ক্লাস ভার্সেস অবজেক্ট। এটা আপনার চাইলে কোশ্চেনে আসতেও পারে। আর এটা হচ্ছে আপনার সিম্পল কোড, এই আপনার ফ্লাশ স্লাইড, এরকম 7টা স্লাইড যদি হয় তাহলে আপনাদের জন্য মনে হয় না আমার প্রেশার হবে। আচ্ছা, এটা হচ্ছে আপনার জাভা পার্ট 1। এইটাতে আসবো হচ্ছে আপনাদের জেভিএম যে জিনিসটা, মানে আপনাদের জাভা কোডটা কীভাবে রান হচ্ছে। গতকাল আমরা ল্যাবে একটা প্রবলেম ফেস করেছিলাম না, যে আমার পিসিতে কিন্তু রান হচ্ছিল না। কেন রান হচ্ছিল না? কারণ হচ্ছে আমার এই জিআরই যেটা, মানে যেটার মধ্যে অ্যাকচুয়ালি আপনার কি থাকে, জাভা রান টাইম এনভায়রনমেন্ট, যেটা জিআরই বলতে জাভা রান টাইম এনভায়রনমেন্ট বোঝায়। সো আমার ওই রান টাইম এনভায়রনমেন্টটা কাজ করতেছিল না, এটার পাথটা ঠিক করে দিতে হয়, পাথটা আমারটা ঠিক মতো আসতেছিল না, বাট আপনাদেরটা কাজ করতেছিল। তাহলে দেখেন এইখানে আপনার তার আগে বেসিক কিছু কথাবার্তা, যে আপনার প্রোগ্রামিংয়ের মধ্যে আমরা জানি একদম ফার্স্টে ইনিশিয়াল স্টেজে মেশিন লেভেল প্রোগ্রামিং ছিল। মানে মেশিন লেভেল প্রোগ্রামিংটা বলতে একদম মেশিন যে ল্যাঙ্গুয়েজে বুঝতে পারে সেই ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং। এখন বলেন মেশিন তো বুঝে হচ্ছে 0-1, এখন যদি আমরা 0-1-এ কোড করা শুরু করি, এমনিতে নিজেদের ভাষায় কোড করতে গেলে 1000টা ইরোর হয়, তাহলে বাইট কোডে যদি কোড করা শুরু করি তাহলে কতগুলো ইরোর হবে। ওই ইরোর আমরা বুঝতেও পারবো না যে কী জন্য ইরোর আসতেছে, তারপরে কোথায় ভুল আসতেছে, কোথায় ইরোর আসতেছে, এগুলো বোঝা যায় না মেশিন লেভেল প্রোগ্রামিংয়ে, একদম বাইনারি ফর্মেটে থাকে। অ্যাসেম্বলি প্রোগ্রাম, অ্যাসেম্বলি করেছেন আপনারা? না করেননি? করেছেন? অ্যাসেম্বলি হচ্ছে আপনার মেশিন কোড থেকে একটু আপগ্রেডেড। তো অ্যাসেম্বলি কোডে কি হয়, আপনার মেমোরিটাকে আপনি অ্যাক্সেস করে লাইক রেজিস্টারকে, ধরেন অ্যাকুমুলেটর রেজিস্টার থাকে, তারপরে হচ্ছে আপনার কি বলবো আর কী রেজিস্টার ছিল, অ্যাকুমুলেটর ছিল, অ্যাকুমুলেটরটা মনে আছে, আরগুলো কি আছে মনে পড়ছে না। আচ্ছা, অ্যাকুমুলেটর রেজিস্টার, এই রেজিস্টারগুলোতে ধরেন রেজিস্টার বলতে আপনাকে আমরা জানি মেমোরির ইউনিট হচ্ছে রেজিস্টার, তাই না, যেটার মধ্যে আপনার স্টোর করা থাকে। হ্যাঁ,
তো এই স্টোরেজগুলোতে আপনি একটা জায়গা সেট করে দিলেন, ধরেন আপনার এটা হচ্ছে অ্যাকুমুলেটর রেজিস্টার, হ্যাঁ, মেমোরির একটা সেকশনে এই কাজগুলো করা হয়, যেমন আমরা যে বিভিন্ন অপারেশনগুলো করছি, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো যে করছি, এগুলো হচ্ছে মেমোরির একটা সেকশনে করা হয়। অ্যান্ড তাহলে ওই সেকশনে আপনার ডেটাগুলো নিয়ে আসতে হবে না। সাপোজ আপনি একটা পাত্রে রান্না করছেন, তো রান্না করার জন্য কি আপনার ইনগ্রেডিয়েন্টসগুলো ওই পাত্রে রাখতে হবে। তো আপনার হচ্ছে এই একটা রেজিস্টার সেকশন হচ্ছে আপনার সেই পটের মতো কাজ করে, যেটার মধ্যে আপনি সব কিছু দিলে সেটা আপনাকে আউটপুটটা দিবে। তো ওই রেজিস্টারের মধ্যে ধরেন আপনি ধরে ধরে মেমোরি থেকে একটা রেজিস্টারের একটা সার্টেন অ্যাড্রেস, আমরা জানি মেমোরির কিছু অ্যাড্রেস থাকে, এটা যদি একটা মেমোরি হয়, এখানে এগুলোর প্রত্যেকটা স্লটের বা প্রত্যেকটা এই যে জায়গা আছে যেখানে ভ্যালুগুলো আমি রাখতে পারছি, এগুলোর জন্য হচ্ছে অ্যাড্রেস থাকে। এখন অ্যাসেম্বলিতে আমরা কি করি, এই অ্যাড্রেসগুলোতে আমি বলে দিই যে এই অ্যাড্রেসগুলোতে একটা ভ্যালু রাখো, এই অ্যাড্রেসগুলোতে ভ্যালু রাখি, দেন আবার প্রয়োজন অনুসারে এই অ্যাড্রেসগুলোতে ভ্যালু রিট্রিভ করি। আবার একটা জায়গায় যেখানে আপনার অপারেশনগুলো করা হয়, লাইক প্লাস মাইনাস, বেসিক্যালি সব তো প্লাসই, সো এই জিনিসগুলো যে করা হয় বা শিফটিং বলেন, এই জিনিসগুলো আমরা যে জায়গায় করব, তারপর হচ্ছে সময় সময়তে ওই রেজিস্টারগুলো বা মেমোরির থেকে ওই ডেটাগুলো নিয়ে এসে এখানে নিয়ে এসে তারপর হচ্ছে কাজটা করে কমপ্লিট করে আবার কোথাও একটা স্টোর করে রাখি। সো আপনি অ্যাসেম্বলিতে করেন কি, এই রেজিস্টারগুলোকে একদম ম্যানুয়ালি হ্যান্ডেল করেন। যেমন ধরেন C++-এ যখন আমরা কোড করি বা জাভাতে কোড করছি, আমরা কিন্তু বলে দিচ্ছি না মেমোরির কোন জায়গায় স্টোর করুক, এটা আমরা স্পেসিফাই করে দিচ্ছি না। কিন্তু আমরা যখন অ্যাসেম্বলিতে কোড করি, আমরা মেমোরির অ্যাড্রেস দিয়ে হ্যান্ডেল করি, যে অ্যাড্রেসের এই জায়গায় রাখো, এই অ্যাড্রেসে রাখো, এখান থেকে ভ্যালু নিয়ে আসো, এই অ্যাড্রেসে জিনিসটা নিয়ে আসো। সো এই হচ্ছে আপনার অ্যাসেম্বলি প্রোগ্রামিং। আপনারা চাইলে দেখতে পারেন আরও ডিটেলসে, কিন্তু আপনাদের মনে অ্যাসেম্বলি প্রোগ্রামের কোর্স আছে মনে হয়, আপনাদের মানে আপনারা কোর্স দেখে নিয়েছেন না, যে কী কী কোর্স আছে আপনাদের 4 বছরে, এখানে অ্যাসেম্বলি কোর্স ছিল। আচ্ছা, আর হাই লেভেল প্রোগ্রামিং যেটা আমরা অ্যাকচুয়ালি করি, তাই না, যেটা আমাদের মোর টু হিউম্যান ল্যাঙ্গুয়েজ, ক্লোজ টু হিউম্যান ল্যাঙ্গুয়েজ, তাহলে এইটার মধ্যে আমরা খুব ইজিলি করতে পারি। অ্যান্ড যেহেতু এটা আমাদের ল্যাঙ্গুয়েজের কাছাকাছি, এটা কম্পিউটারকে বোঝানোর জন্য কম্পিউটারকে কি আবার কম্পাইল করে দিতে হয় বা ইন্টারপ্রেট করে দিতে হয়। সো একটা কম্পাইলারের প্রয়োজন। আর এটার মধ্যে আপনার 3 টাইপস হতে পারে। একটা হচ্ছে নন স্ট্রাকচার্ড, স্ট্রাকচার্ড, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। নন স্ট্রাকচার্ড বলতে বোঝায় যে যেটা একদমই ধরেন অর্গানাইজ করেন, আপনার এক এক জায়গায় এক একটা বসে আছে, আপনার কোনো অর্গানাইজিং ওয়েতে হচ্ছে না। আবার স্ট্রাকচার্ড আমরা দেখেছি, স্ট্রাকচারটা আপনি চাইলে C++ চিন্তা করতে পারেন, লাইক এটা একদম যে আপনার নন স্ট্রাকচার্ড এরকমও না, আবার যে একদম ওপির মতো স্ট্রাকচার্ড এরকমও না, মিড একটা পয়েন্ট আছে। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমরা অলরেডি জাভা করছি, জাভাটা হচ্ছে একদম ফুললি অবজেক্ট ওরিয়েন্টেড। আর C++টা হচ্ছে আপনার সির ফিচার্সও আছে এটার মধ্যে, আবার জাভার ফিচার্সও আছে। আপগ্রেডেড ভার্সন যেটা। সো এখানে আপনার নন স্ট্রাকচার্ডগুলো যেগুলা, সেগুলা মানে কোনটা কী টাইপের, কোনগুলোকে ক্যারেক্টারিস্টিক্সগুলো কী, সেগুলো এখানে বলা আছে। এই যে স্ট্রাকচার্ড আপনার C++ এগুলো, আচ্ছা C++টা একদম অবজেক্ট ওরিয়েন্টেড দিয়েছে, কিন্তু C++টা একদম অবজেক্ট ওরিয়েন্টেড না, কারণ এটার মধ্যে আপনার সির ফিচার্সও আছে, ঠিক আছে। আচ্ছা, স্ট্রাকচার্ড আপনার C, কিন্তু নন স্ট্রাকচার্ড আমি অ্যাকচুয়ালি কোনো নন স্ট্রাকচার্ড করিনি। আপনারা করেছেন কেউ? যেমন কোবল, তারপরে হচ্ছে বেসিক, ফোরট্রান অনেকে করে, কিন্তু এখন অ্যাকচুয়ালি আপগ্রেশন হওয়াতে ওগুলোর ইউজেস কমে গেছে। জাভাতে আমরা অলরেডি এই জিনিসগুলো জানি, ইন্ট্রোডিউস হয়ে গিয়েছি, তাই না, ইন্ট্রোডাকশন পর্ব শেষ। অ্যান্ড ইনি হচ্ছে ফাদার অফ জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জেমস গসলিন। 1955-এ উনি হচ্ছে, মানে বেসিক্যালি ওনার জন্ম 1955-এ, অ্যান্ড কত সালে হয়েছে আই ডোন্ট নো, এটা আপনারা গুগল করে দেখতে পারেন দেখতে চাইলে। 1995-এই উনি এটা করেছেন। আচ্ছা, ওকে, লেখা আছে, ওকে, তাহলে 1995-এ। আচ্ছা, আমি শুনেছি 55-এ। আচ্ছা, হ্যাঁ সেটাই আমি তাই বলতেছিলাম, আপনি যখন
95 বলছেন, আমি ভাবতেছি 55 তো জন্ম, 1955 থেকে প্রেজেন্ট লেখা তো। আচ্ছা, সো এগুলো জানার দরকার নাই আসলে। এটা দেখেন, এখন জাভার জন্য আপনি জাভা দিয়ে কী বানাতে পারেন, কী টাইপের সফটওয়্যার বলেন বা অ্যাপ বলেন, কী বানাতে পারেন। দেখেন, আপনি ফার্স্টে একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাতে পারবেন, ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে পারবেন, তারপর কি আপনি হচ্ছে লাইক বিভিন্ন ফিল্ড বেসড যে অ্যাপ্লিকেশনগুলো, ধরেন হসপিটালের জন্য একটা ফিল্ড বেসড অ্যাপ্লিকেশন হতে পারে, তারপরে হচ্ছে আপনার ব্যাংকিংয়ের জন্য হতে পারে। সো এই জিনিসগুলো আপনি জাভা দিয়ে করতে পারবেন, মোবাইল অ্যাপ, তারপর হচ্ছে এমবেডেড সিস্টেম, স্মার্ট কার্ড, রোবোটিক্স, গেমস, এই সব কিছুর জন্য আপনি চাইলে জাভা ইউজ করতে পারেন। তার মানে জাভার ভ্যারাইটিস অনেক বেশি। এই জন্য জাভা কিন্তু কবে কে যেন বলতেছিলেন আপনাদের মধ্যে, আপনারাই কি না, যে জাভা এত বেশি নাকি লাগে না। আচ্ছা না, আপনারা বলেননি, 4th ইয়ারে কে যেন বলতেছিল। কিন্তু জাভাটা অ্যাকচুয়ালি সব জায়গায় আপনারা দেখবেন যে কোথাও ইন্টারভিউ দিতে যান, সব জায়গায় আপনার জাভা রিকোয়ারমেন্ট থাকে। ওপি বলতে বেসিক্যালি জাভাই বোঝায়। সো আপনার ওপির কনসেপ্ট না থাকলে আপনার কোড লেখাটা একটু ঝামেলা। কারণ ওপি কেন করছি, যাতে আমরা ক্লাস করে করে কোডটাকে ইফিশিয়েন্ট ওয়েতে ইমপ্লিমেন্ট করতে পারি। তাহলে আপনি যখন এরকম উল্টাপাল্টা কোনো ক্লাস ছাড়া যখন কোড লিখবেন, তখন দেখবেন যে আপনি আপনার যে বস থাকবে সে হয়তো বুঝতে পারতেছে না, বা খুবই দেখতে ভালো দেখাচ্ছে না, বা আপনার পরে যে একজন আসবে সে ভালো মতো বুঝতে পারছে না আপনার কোডটা, তাহলে সমস্যা না। এই কারণে সবাই রিকোয়ারমেন্ট থাকে একটা ওপির নলেজ থাকা। দেখবেন সব জায়গায় যে কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যান বা জব এক্সাম দিতে যান, ওটার মধ্যে ওপি রিলেটেড কোয়েশ্চেন থাকবে। আচ্ছা, তারপর আপনার জাভা এডিশনের জন্য হচ্ছে 4টা প্ল্যাটফর্ম। ফার্স্টে আসি জাভা স্ট্যান্ডার্ড এডিশন। সো জাভা স্ট্যান্ডার্ড এডিশন হচ্ছে আপনার 4টা জিনিসের জন্য 4টা ফিল্ড আছে যে কোনটা কিসের জন্য ইউজ হয়। যেমন জাভা স্ট্যান্ডার্ড এডিশন যেটা আমরা জাভা প্রোগ্রামিং করি, লাইক ইক্লিপসে যে করি না, এই জিনিসটা হচ্ছে আপনার জাভা একদম স্ট্যান্ডার্ড এডিশন যেটা। আর জাভা এন্টারপ্রাইজ এডিশন হচ্ছে আপনি লাইক ওয়েব সার্ভার বা ফিল্ড রিলেটেড বললাম না, যে ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন, এইগুলোর জন্য হচ্ছে আপনি জাভা যে প্ল্যাটফর্মটা ইউজ করবেন। আপনার জাভা এমই হচ্ছে এটা আপনার মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের জন্য, এই রিলেটেড জিনিসগুলোর জন্য বা মাইক্রো এডিশনের জন্য আপনি হচ্ছে জাভা এমই প্ল্যাটফর্মটা ইউজ করবেন। দেন হচ্ছে জাভা এফএক্স। জাভা এফএক্স আমরা শুনেছি অনেক, তাই না? জাভা এফএক্স শোনেননি? জাভা এফএক্সটা হচ্ছে আপনার লাইক কোনো গ্রাফিক্যাল কোনো কিছুর জন্য আপনার জাভা এফএক্সটা লাগে, কোনো রিচ ধরেন আপনার ইউআই লাগে না, অনেক কিছুতে অনেক সুন্দর ইউআই লাগে। সো ওই জিনিসগুলোর জন্য আপনি চাইলে জাভা এফএক্স ইউজ করতে পারেন। তো জাভা এফএক্স ইউজ করার জন্য আপনার জাভার একটা আছে জিইউআই, ঠিক আছে? ওইটা দিয়ে করলে আপনি সরাসরি লাইক কোড লিখে করতে হয় না, ওইটার মধ্যে আপনার কম্পোনেন্টস কিছু দেওয়া আছে। লাইক আপনার ধরেন ওই ফিচারটাতে এখানে ধরেন আপনার কিছু কম্পোনেন্টস দেওয়া আছে, চাইলে আপনি ড্রপ ডাউন বক্স অ্যাড করতে পারবেন। এখানে ড্রপ ডাউন বক্সের অপশন আছে, আপনি চাইলে একটা ইনপুট বক্স নিতে পারবেন। একটা ফর্ম তৈরি করবেন ধরেন, তাহলে ফর্মের মধ্যে আপনার নামের জন্য একটা ইনপুট বক্স লাগবে, আপনি কোন কান্ট্রিতে থাকেন, কান্ট্রির জন্য আমরা দেখি না সাইডে ড্রপ ডাউন বক্স থাকে, ড্রপ ডাউন থাকে, অ্যারো থাকে। ওই ড্রপ ডাউন অ্যারোতে চাপ দিলে আপনি অনেকগুলো অপশন পান, সেই অপশনগুলো দিতে হয় আপনার, তাহলে ওইটার মধ্যে ইনসার্ট হয়ে যায়। এরকম এটার মধ্যে দেখবেন যে আপনি যখন এই কম্পোনেন্টসগুলো নেন, এটার কিন্তু একটা কোডিংয়ের একটা ফাইলও থাকে। ওই কোডিং ফাইলে দেখবেন কি আপনি যে এই কম্পোনেন্টসগুলো ইউজ করছেন বা আপনার ইউআইয়ের মধ্যে নিয়ে আসছেন, ওই অনুযায়ী আপনার কোডটা, ওই যে কোডের যে ফাইলটা আছে না, ওইটার মধ্যে ওই অনুযায়ী লেখা হয়ে যায়। তার মানে আপনার ম্যানুয়ালি কোড করে করতে হচ্ছে না। এটাতে আপনি চাইলে এই যে আপনার যে কম্পোনেন্টসগুলো আছে, কম্পোনেন্টস ধরে ধরে কাজ করছেন, ওটা হচ্ছে জিইউআই দিয়ে করা হয়। কি বললেন? এপিআই? আচ্ছা, এইটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, লাইক ইউআই ইন্টারফেস, যেটা কোনো একটা সফটওয়্যার গেলে আপনি যে ঢোকেন ওইটা এপিআই। আচ্ছা, আপনার কি কি জিনিস এখানে আছে আমরা জানি, এগুলো অলরেডি। সিকিওর, পোর্টেবল, অবজেক্ট ওরিয়েন্টেড, মাল্টি থ্রেডেড, এটা আমরা জিনিসটা পরে বুঝবো যখন আমরা দেখব যে আপনার দেখবেন যখন একটা জাভা প্রজেক্ট করবেন অনেকগুলো ক্লাস থাকে, আমরা প্রত্যেকটা একটা ক্লাস নিয়ে কাজ করি না, প্রত্যেকটা একটা জাভা ফাইল থাকে। এখন আপনার একটা জাভা প্রজেক্টে তো অনেকগুলো ফাইল থাকবে, তখন দেখবেন কি আপনি এই জায়গা থেকে এই জিনিসটা ইম্পোর্ট করে করে নিয়ে আসছেন। সো বেসিক্যালি আপনি চাইলে এটাতে মাল্টি থ্রেডও কাজ করতে পারেন। লাইক ধরেন আপনার দুইটা প্রোগ্রামিং, আমরা জানি দুইটা লাইন ওয়াইজ এক্সিকিউট হয়, একটা লাইন তারপরের লাইন,
কিন্তু আপনি চাইলে মাল্টি থ্রেডিং ইউজ করে একটাকে স্টপ করায় মাঝখানে অন্য আরেকটা লাইন রান করাবেন, তারপরে গিয়ে আবার আগের লাইনটা রান করবে। লাইক থ্রেডিং বলতে বোঝায় যে আপনি জাস্ট একটা ওয়েতে আগাবেন না, ধরেন এইখানে আপনার হচ্ছে একটা থ্রেড চলছে, হ্যাঁ, এই যে এইখানে ধরেন আপনার এই জিনিসটা চলছে, আপনি করলেন কি এটা রান হচ্ছে, এটাকে মাঝপথে স্টপ করে দিলেন, ঠিক আছে। তারপরে হচ্ছে এইখানে যে আরেকটা কোড আছে সেটা রান করানো স্টার্ট করেন, এটা হচ্ছে পজ হয়ে আছে। আর এই পাশে যেটা সেটা হচ্ছে রান হচ্ছে, রান হওয়ার পর আপনি ধরেন এটা একটা সার্টেন টাইম রান হওয়ার পর আবার হচ্ছে কি এটাকে পজ করলেন, এটাকে রিজিউম করলেন। এখন বলেন তো এটা কেন লাগে? কেন লাগে? আপনি দেখবেন এই থ্রেডিংয়ের কনসেপ্টটা আপনার অনেক জায়গায় লাগছে, ডেটা স্ট্রাকচার লাগছে, হ্যাঁ ডেটা স্ট্রাকচার বলতেছি, ডেটা বেজে লাগছে, এই জিনিসটা লাগে। ধরেন আপনি একসাথে অনেকগুলো ইউজার কি করছেন, ধরেন একটা ওয়েবসাইট অ্যাক্সেস করছেন। এখন অনেকজন যখন একসাথে একটা ওয়েবসাইট অ্যাক্সেস করেন, আপনাকে তো ওই ওয়েবসাইটকে আপনাকে তো পারমিট করে যে আপনি এই ওয়েবসাইটে আসেন। তাহলে ধরেন এখন একজনের জন্য একজনের আসতে দেরি হচ্ছে, একজন পার্সনেরটা আসতে দেরি হচ্ছে বা তাকে পারমিশন দিতে দেরি হচ্ছে, তাহলে এখন ওনার পেছনে যতজন আছে তারা ওয়েট করে আছে না, তারা ওয়েট করে আছে। এখন এরকম যদি হয় যে একজনের জন্য বাকি 10 জন ওয়েট করে আছে, তাহলে ওই 10 জন কি এই ওয়েট করতে চাবে? অন্য একটা প্ল্যাটফর্ম যেখানে ওয়েট করতে হচ্ছে না সেই প্ল্যাটফর্মে চলে যাবে না। সো থ্রেডিংটা কেন করা হয়, ধরেন ওই যে পার্সনটা স্টাক হয়ে আছে ওই পার্সনটাকে তখন ও হচ্ছে একপাশে রেখে দেয় যে আপনি কিছুক্ষণ পরে আবার ট্রাই করেন। সে তারপরের যে নেক্সট লাইনে যারা ছিল তারা হচ্ছে অ্যাক্সেস পায়, তার কিছুক্ষণ পরে আবার ওকে যে যাকে পজ করে রাখা হয়েছিল সে আবার আসে, আবার এসে তাকে আবার ট্রাই করে, সে যদি তখন অ্যাক্সেস পায় ভালো, না পেলে আবার কিছুক্ষণ ট্রাই করার পর আবার হচ্ছে পজ করে রেখে দেয়। লাইক ওই যে লাইনের মধ্যে দেখবেন প্রবলেম ক্রিয়েট করলে, আপনারা ইয়াতে করেছেন না মেট্রোতে দেখবেন টিকিটের সমস্যা করলে তাকে একপাশে সাইডে রেখে দেয়, কিংবা অফিসে দেখা করতে বলে ওইরকম টাইপের কিছুটা। সেমভাবে আমরা যখন একটা ওয়েব ব্রাউজার ইউজ করি তখন দেখবেন, বা কম্পিউটারে কাজগুলাই ধরেন, একটা সফটওয়্যার করতে অনেক সময় দেরি হয় না, অনেকগুলো যখন একসাথে ওপেন করেন। এখন একটা যেটা ফার্স্টে ধরেন ইক্লিপস, দেখলেন কালকে আসতে একটু দেরি হচ্ছে, তাহলে ইক্লিপসের সাথে ধরেন আরেকটা সফটওয়্যার আপনি অন করছেন, এখন ইক্লিপসটা আসতে দেরি হচ্ছে, কিন্তু আরেকটা সফটওয়্যার তো চাইলেই ইজিলি আসতে পারে। এখন যদি আপনি জাস্ট এই ডিপেন্ডেন্সি দিয়ে দেন যে যাকে আগে ক্লিক করবো সেই আগে ওপেন হবে, তারপরে নেক্সট জন আসবে, তাহলে ইক্লিপস ওপেন হয়ে তারপরে যদি আরেকজন ওপেন করতে চায় তাহলে অন্য একটা সফটওয়্যার অনেক দেরিতে ওপেন হচ্ছে না। তখন কি করে, ইক্লিপসটা হচ্ছে তুমি থাকো কিছুক্ষণ, তোমার তো অলরেডি টাইম বেশি লাগছে, তুমি এক জায়গায় বসে থাকো, এখন আমি ও যদি তাড়াতাড়ি করতে পারে তাহলে ওকে আগে শেষ করে দিই, তারপর আবার তুমি আসো, এরকম ডিস্ট্রিবিউট করে না, এটাকে বলে থ্রেডিং। সো আপনি চাইলে জাভাতে থ্রেডিংয়ের কাজটা করতে পারেন, হ্যান্ডেল করা যায়। 2 মিলি সেকেন্ড তুমি হচ্ছে চলবা, তারপর বসে থাকবা, তারপরে আবার অন্য একটা লাইন সে 2 মিলি সেকেন্ড এক্সিকিউট হবে, এরকম করে টাইমটা মেনশন করে দেওয়া যায়। আচ্ছা, আর্কিটেকচার নিউট্রাল ইন্টারপ্রেটেড, তারপর হচ্ছে হাই পারফরমেন্স ডিস্ট্রিবিউটেড ডাইনামিক, এই জিনিসগুলো কি এক্সপ্লেন করতে হবে? ডাইনামিক বলতে আপনি এই যে ধরেন লাইক কি বলবো, জাভার জন্য আপনি যে জিনিসগুলো ইমপ্লিমেন্ট করছেন, আপনি চাইলে ইজিলি যখন ডাইনামিক কথাটা আসছে অ্যাকচুয়ালি আপনার যে জেভিএম কথাটা বললাম না, যে এটা আপনার প্ল্যাটফর্মকে খুব ইজিলি হ্যান্ডেল করতে পারে। মানে হ্যান্ডেল করতে পারে বলতে আপনি সেম জাভা কোড ডিফারেন্ট প্ল্যাটফর্মে ইউজ করতে পারবেন। দেখা যাবে কোনোটার জন্য যদি আপনি ধরেন একটা উইন্ডোজে একরকম কোড লিখেছেন, ওএসের জন্য আপনার একটু ডিফারেন্ট করা লাগতে পারে, কিন্তু জাভাটা কি করে আপনার যেখানে রান করবেন সেখানে ও একটা জেভিএম বা জাভা ভার্চুয়াল মেশিন, এই জিনিসটা ও যখন ওর কাছে নামানো থাকে ওর জাভা প্রোগ্রামটা রান করার জন্য একটা সেপারেট একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নেয়। অ্যান্ড ওই হ্যাঁ জেভিএম জাভা ভার্চুয়াল মেশিন। আচ্ছা, এই ভার্চুয়াল মেশিনটা দেখেন, এটার মধ্যে ভার্চুয়াল মেশিন আছে, মানে ভার্চুয়ালি আপনাকে একটা মেশিন ক্রিয়েট করে দিচ্ছে যে মেশিনের থ্রুতে আপনি চাইলে রান করতে পারবেন, তাহলে এটা কি আপনার প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল। সো এই হিসেবে ডাইনামিক হতে পারে। যে এখানে এই জিনিসটাই জাস্ট অ্যারো দিয়ে দেখানো আছে।
এইখানে যে সি প্লাস প্লাস থেকে কীভাবে এই যে অ্যানিওয়্যার রান অ্যানিওয়্যার এই জিনিসটা আপনার এটাই বলছিলাম যে জাভা ভার্চুয়াল মেশিনটা আপনি যেখানে খুশি সেখানে রান করতে পারেন যে কোনো জায়গায়, কারণ ও হচ্ছে আপনার জন্য একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেয়, সেখানে আপনি গিয়ে রান করেন। আ প্ল্যাটফর্ম ইজ দ্য হার্ডওয়্যার অর সফটওয়্যার এনভায়রনমেন্ট ইন হুইচ প্রোগ্রাম রানস। প্ল্যাটফর্ম কী সেটা বোঝানো হয়েছে, ডেফিনেশন আই ডোন্ট নো, দেওয়া যেতেও পারে, কিন্তু এটা একদম বেসিক লেভেলের, এটা লাগবে না, কিন্তু তারপরেও জেনে রাখা বেটার। এই যে এখানে বলছে জাভা কোড ক্যান বি রান অন মাল্টিপল প্ল্যাটফর্মস লাইক উইন্ডোজ, লিনাক্স, সান, সোলারিস, ম্যাক আর ওএস। জাভা কোড ইজ কম্পাইলড বাই দ্য কম্পাইলার অ্যান্ড কনভার্টেড ইন্টু বাইট কোড। এটার মধ্যে যে বাইট কোড, আমরা যে বাইট কোড কী বলেন তো? বাইট মানে জায়গা, বাইট মানে 8 বিট, তাই না? তাহলে বাইট কোড বলতে আপনি হচ্ছে আপনার প্রোগ্রামটাকে বিটে নিয়ে যাচ্ছেন, বিটে কনভার্ট করছেন, তার মানে আপনার পুরোটা এখন একদম মেশিন ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো কি করে এখানে বাইট কোডটা হচ্ছে, ধরেন এখন বাইট কোডে তো আর মেশিন মানে ডিপেন্ডেন্ট হওয়ার কোনো কারণ নেই, কারণ বাইট কোডটা একদম মেশিন ল্যাঙ্গুয়েজ, যে কোনো মেশিনে দেন তাহলে মেশিন তো মেশিন ল্যাঙ্গুয়েজ বুঝতে পারবে। সো এখানে আপনার যখন জাভাটা হচ্ছে কম্পাইল করা হয় তখন হচ্ছে জাভা কম্পাইলার আপনার কোডটাকে হচ্ছে বাইট কোডে কনভার্ট করে, অ্যান্ড সেই বাইট কোডটা হচ্ছে আপনি চাইলে যে কোনো মেশিনে চালাতে পারেন, ঠিক আছে? বাইট কোড ইজ আ হাইলি অপটিমাইজড সেট অফ ইনস্ট্রাকশন ডিজাইন টু বি এক্সিকিউটেড বাই দ্য জাভা রানটাইম সিস্টেম হুইচ ইজ কল্ড জাভা ভার্চুয়াল মেশিন। মানে এই জাভা ভার্চুয়াল মেশিনে যাতে আপনি এক্সিকিউট করতে পারেন এই জাভা রানটাইম সিস্টেমে, বা জিআরই যেটা বলছিলাম কালকে। This code can be executed on any system that implements the Java virtual machine. মানে জাভা ভার্চুয়াল মেশিন থাকলে আপনি ওইটার মধ্যেই ইমপ্লিমেন্ট করতে পারবেন বা রান করতে পারবেন। Execution of bytecodes by the JVM is the easiest way to create truly portable programs. মানে আপনার মেশিন সব মেশিনই বুঝতে পারবে, মেশিন ল্যাঙ্গুয়েজ সব মেশিনই বুঝতে পারে। এই যে আমরা যে ধরেন সি প্লাস প্লাস, যেমন আপনি কালকে যখন ভিএস কোডে যখন আপনি জাভাটা রান করার জন্য বলছিলেন, এক্সটেনশন হিসেবে কিন্তু আপনার কম্পাইলার নামাতে হচ্ছিল না। এখন ধরেন কম্পাইলার ছাড়া আপনি কি ওই জিনিসটা রান করতে পারবেন? ওই প্ল্যাটফর্মে রান করতে পারবেন না। কিন্তু কম্পাইলার কী করছে, আপনার কোডটাকে মেশিনেরকে বোঝানোর জন্য করে দিচ্ছে। এখন কম্পাইলার কি করে দেখেন, সির কম্পাইলার কিন্তু জাভার জন্য কাজ করবে না, কারণ সির সিনট্যাক্স আর জাভার সিনট্যাক্স সেম না। এই কারণে কম্পাইলারের মধ্যে ধরেন বলা থাকে এরকম জিনিস, কম্পাইলারের আপনাদের কোর্স আছে নাকি আমি জানি না, আমাদের ছিল। কম্পাইলারের মধ্যে কী হয়, এই যে ধরেন একটা ব্র্যাকেট কি রেফার করে, একটা ইনভার্টেড কমা, এই যে ক্লোজ হচ্ছে কি না, এন্ড হচ্ছে কি না ব্র্যাকেট, এগুলো সব চেক করে। এই জন্য যখন দেখবেন যে ব্র্যাকেটের ক্লোজিং ব্র্যাকেট দেন না, তখন হচ্ছে আপনার কম্পাইলার আপনাকে ইরর শো করে না। ও তখন ওর ভেতরে কোড, মানে কোড ওইটাও একটা আপনার একটা কোড যেটা দিয়ে আপনি কম্পাইলারটা ক্রিয়েট করছেন আপনার কোডকে ইন্টারপ্রেট করার জন্য। ধরেন ব্র্যাকেট দিলে আমি হচ্ছে লাইক প্রিন্টএফ এই কিওয়ার্ডটা যদি থাকে তাহলে আমি প্রিন্ট করব, এই ইনস্ট্রাকশনটা ওকে বলে দেওয়া আছে। প্রিন্টএফের পর তারপর একটা ব্র্যাকেট থাকবে, এই ক্লোজিং ব্র্যাকেট থাকবে, একটা স্টেটমেন্ট সেমিকোলন দিয়ে শেষ হবে, এগুলো সব কিছু ওর মধ্যে লেখা আছে। সো ওই অনুযায়ী ও হচ্ছে টোকেনগুলো ম্যাচ করে, যেগুলোকে এক একটা বলা হয় টোকেন। হ্যাঁ, টোকেনগুলো ম্যাচ করে করে ও হচ্ছে চেক করে যে আপনার প্রোগ্রামটা রান করেছে কিনা। রান করার পর দেন হচ্ছে আপনার যদি ঠিক থাকে দেন হচ্ছে ওইটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। সো এই জিনিসটা যে ইয়াতে করা হচ্ছে জেভিএম, যেটা বাইট কোডে নিয়ে যায়, অ্যান্ড বাইট কোডের দেখবেন আপনার একটা ফাইলও ক্রিয়েট হয়। আপনি চাইলে এই ফাইলটা ট্রান্সফার করে করে, ধরেন আপনার বাইট কোড একটা জাভা ভার্চুয়াল মেশিনতে অলরেডি ক্রিয়েট করে ফেলেছেন, আপনি বাইট কোডটা নিলেন, বাইট কোডটা নিয়ে আপনি যে কোনো মেশিনে দেন সেটা চলবে উইদাউট জাভা এনভায়রনমেন্ট। হ্যাঁ ওই তো, যে জন্য তো যে কোনো মেশিনে চলবে, তখন আর আপনার রান করার জন্য কোনো আইডি না থাকলেও হবে, নর্মালি রাখলে হবে। আচ্ছা, এই যে Java virtual machine is a software that is capable of executing Java bytecode. Code for the JVM is stored in .class or .jar. Each of file contains the most আচ্ছা এটা আমরা জানি, at most একটা ফাইলে একটাই পাবলিক থাকতে পারবে। লাইক সিতে যেমন আপনি ইন্টিজার মেইন দুইটা দেখতে পারবেন না, এটার মধ্যে আপনার পাবলিক ক্লাসটা একটাই থাকতে পারবে। ওইটার ভেতরে আপনি যত খুশি তত প্রাইভেট ইয়া করেন, বা আপনি চাইলে অন্য একটা ফাইল নিলে তো সেটা আলাদা ইস্যু। আচ্ছা, JVM enables the Java application to platform independent. এই যে JVMটা আপনাকে এই সুবিধাটা দিচ্ছে।
সো এই যে GUI জাভা ফাউন্ডেশন ক্লাসের JFC GUI দিয়ে জাভা দ্য প্ল্যাটফর্ম, এখানে আপনার এই যে ডেটাবেজ অ্যাক্সেস, আপনার জাভা ওয়েব সার্ভার, এই কথাগুলো আবার বলেছে যে আপনি প্ল্যাটফর্ম দিয়ে ইউজ করে কী কী করতে পারেন, লাইক GUI এর কাজ করতে পারেন, তারপরে হচ্ছে আপনি ডেটাবেজে কাজ করতে পারেন, ওয়েব সার্ভারে করতে পারেন, এই জিনিসগুলো বলা আছে। জাভা অন এমবেডেড ডিভাইসেস, এমবেডেড জাভা, কিছু কিছু ডিভাইসের জাভা এই যে এমবেডিং যে ডিভাইসটা এটা থাকতে পারে এমবেডেড জাভা, তাহলে সেটা থেকে আপনি চাইলে কাজ করতে পারেন। আচ্ছা, এইখানে আপনার জাস্ট কি বলেছে যে ক্রিয়েটিং, কম্পাইলিং, ডিবাগিং, এগুলো সব কিছু ফর দিস 4 স্টেপ JDK is not user friendly, ID is provided for that, a list of IDs Eclipse, মানে আপনার একদম শুধু JDK দিয়ে আপনি এই সবগুলো কাজ খুব ইজিলি করতে পারবেন না, ইউজার ফ্রেন্ডলি হবে না। এই কারণে JDK এর বদলে আমরা হচ্ছে লাইক ID ইউজ করি, যেখানে যে GAVM বা GRE এগুলো দিয়ে কাজ করা হয়। আচ্ছা, এটার আইডির জন্য হচ্ছে Eclipse, NetBeans, তারপরে কি IntelliJ IDEA, এটা আমি শুনি নাই কখনো। আচ্ছা, এই যে এখানে আপনার দুইটা কমান্ড লাইন, আপনি চাইলে JDK দিয়ে ইউজ করে আপনি ওই যে কমান্ড লাইন থেকে কখনো রান করেছেন? OS লিনাক্স ইউজ করেছেন কেউ? লিনাক্স ইউজ করেন? লিনাক্সে যেমন হ্যাঁ, কিসে আপনি লিনাক্সের কথা বলছেন? ও হ্যাঁ, গিটের কাজ করে থাকলেও ওটা কমান্ড লাইনেও কাজ করে। আপনার গিটের কাজ করেছেন? গিটে কাজ করেন? আচ্ছা, এইগুলো হচ্ছে ধরেন আপনি যেখানে রান করতে যাচ্ছেন ওইখানে কমান্ড প্রম্পট ওপেন করবেন। কমান্ড প্রম্পট হচ্ছে লাইক ওই যে ইজিলি করতে পারেন হচ্ছে ধরেন ওই যে আপনাদের উইন্ডোজ সিস্টেমে নিচে সার্চ বার আছে না, ওইখানে CMD লিখবেন, CMD লিখে এন্টার প্রেস করে দেখবেন আপনার একটা ব্ল্যাক উইন্ডো আসে, যেটাতে আপনার লিখার একটা অপশন দিবে। ওইখান থেকে মাঝে মধ্যে দেখবেন আমরা জাভা ভার্সন বা বিভিন্ন সফটওয়্যার ভার্সন চেক করি আছে কি না ইনস্টল, সেটা বোঝার ট্রাই করি। সো ওইটা হচ্ছে আপনার একদম কমান্ড লাইনে গিয়ে ওইটাকে করা বলে। ওএসটা আমরা তো উইন্ডোজ ইউজ করি, উইন্ডোজে হচ্ছে আইকন ধরে ধরে গিয়ে আমরা কাজ করি, কিন্তু আপনি যখন ওএস সিস্টেমে যাবেন, ওই সিস্টেমে দেখবেন যে আপনার ফাইলটা অ্যাক্সেস করতে হলে, কোথাও কোনো কিছু অ্যাড করতে হলে আপনি ওই কমান্ড লাইন থেকে অ্যাক্সেস করেন। কোনো ফাইল ওপেন, ক্লোজিং, এগুলো সব কিছু আপনি কমান্ড লাইন থেকে করেন। ওএসে কমান্ড টাইপ করে করে আপনি ফাইলে যান, ফাইল সিস্টেমে রুট থেকে আস্তে আস্তে ব্রাঞ্চে যান, এগুলো। সো আপনি এই যে JDK ইউজ করে আপনি কমান্ড লাইনে কম্পাইল করতে পারেন কোনো একটা লাইন, লাইক জাভা হ্যালো, ওই যে আপনি কালকে টার্মিনাল দেখলেন না, ওইটা আপনার একটা হচ্ছে ওই আইডিতে আপনাকে ওই ফাইলটার জন্য একটা টার্মিনাল ক্রিয়েট করে দেয়। আপনি দেখলেন না ওই যে নিচে ব্ল্যাক উইন্ডোতে আসতেছে অনেকগুলো পাথে, তার মানে এই পাথ বরাবর আপনার ওই ফাইলটাতে গিয়ে আপনার কমান্ড লাইনটা কাজ করছে অ্যান্ড ওইখানে গিয়ে আপনার জিনিসটাকে রান করছে। অ্যান্ড এখানে গিয়ে যদি আপনি যখন কোনো একটা জাভা ফাইল রান করার ট্রাই করবেন, ধরেন জাভা সি মানে হচ্ছে জাভা কম্পাইলিং, হ্যাঁ, সো সিতে হচ্ছে কম্পাইলিং বোঝাচ্ছে, জাভা কম্পাইলিং হ্যালো ওয়ার্ল্ড ডট জাভা, এটা যখন দিবেন তখন আপনার যে জাভা ফাইলটা আছে ওইটা বাইট কোডে কনভার্ট হবে। আর যখন জাস্ট আপনি জাভা হ্যালো ওয়ার্ল্ড, আপনার ফাইলের নামটা হ্যালো ওয়ার্ল্ড এক্সটেনশন সারা দিবেন অ্যান্ড শুধু জাভা দিবেন, জাভা সি না, তখন এটা করলে আপনার জাস্ট এই যে মেশিনটাতে আপনি ইউজ করছেন না, এই মেশিনটাতে আপনার কোডটা জাস্ট রান হবে। আর ওই জাভা সি হ্যালো ওয়ার্ল্ড ডট জাভা যেটা, এটা হচ্ছে আপনাকে বাইট কোডে কনভার্ট করে দিবে, আপনার জাভার যে কোডটা আছে ওটাকে বাইট করে নেবে। এখানে আমরা অলরেডি এগুলো জানি, দেখেছি ল্যাবে। এটা বেশি কিছু নাই, অনেক অল্প অল্প স্লাইড। আচ্ছা, সো কোড নেমিং কনভেনশন মানে ফাইল নেমিং কনভেনশন যেটা আপনি নর্মালি লাস্ট এক্সটেনশন ডট জাভা থাকে আমরা জানি, আর হচ্ছে আপনার ওই যে লাইক C++-এ দেখবেন
অলরেডি আপনি অপশন থাকে যে এই বেসিসে লিখতে হবে, আপনি শুরুতে নাম্বার দিয়ে শুরু করতে পারবেন একটা ফাইলের। দেখবেন কালকে ফাইলের যে নাম দিতে গিয়ে দেখেননি শুরুতে 1 2 দিলে বলছে যে শুরুতে 1 2 দেওয়া যাবে না, কিংবা আপনাকে একটা জিনিস সাজেস্টও করে যে বড় হাতের দিলে বেটার হয়, ছোটো হাতের দিলে বেটার হয়, পরে দেখবেন একটা ওয়ার্নিং আসে। ইফ দ্য ক্লাস নেম কন্টেন্স, আর এখানে হচ্ছে ক্লাস নেমের কথা বলেছে যে ক্লাস নেমটা হচ্ছে আপনার যে ফাইলের নেমে হতে হয়, কিন্তু এটা হচ্ছে আপনার জাভার অনলি ওয়ান পাবলিক ক্লাস, একটা ফাইলে, একটা জাভা ফাইলে একটা জাস্ট মাত্র পাবলিক ক্লাস থাকবে। এটার মধ্যে আপনি ডু নট ইউজ অ্যাব্রিভিয়েশন ইন দ্য নেম অফ দ্য ক্লাস, মানে ক্লাসে আপনি অ্যাব্রিভিয়েশন বা শর্ট ফর্মটা ইউজ করেন না, এটাই বলছে। দেন এই যে ক্লাস নেমিং, ক্লাসের নেমে আপনি কী কী দিতে পারবেন, ইউজ ক্যাপিটালাইজড ওয়ার্ড, লাইক শুরুর ওয়ার্ডটা জাস্ট ক্যাপিটাল হবে। ভ্যারিয়েবল অ্যান্ড মেথড নেমস, এটার মধ্যে আপনি চাইলে এই যে তারপরে মনে হয় ডিসক্রাইব করা আছে, আপনি যখন এই যে ভ্যারিয়েবল ক্লাস ওর মেথড যখন লিখবেন এটার মধ্যে কী কী থাকতে পারবে, লাইক জাভা আইডেন্টিফায়ার ক্যান কন্টেইন লেটার, নাম্বার, আন্ডারস্কোর, $, সিতেও এগুলোই ছিল তাই না, $সাইন ছিল মনে হয়, সিতে করা যেত না, অ্যাড করা যেত, আন্ডারস্কোর আর $সাইন মনে অ্যাড করা যেত, $সাইন করা যেত না। আচ্ছা আচ্ছা, ক্যান নট স্টার্ট উইথ এ নাম্বার, আইডেন্টিফায়ার আর কেস সেন্সিটিভ, হ্যাভ নো ম্যাক্সিমাম লেন্থ, ক্যান নট বি আ কিওয়ার্ড বাট ইট ক্যান কন্টেইন এ কিওয়ার্ড অ্যাজ পার্ট অফ ইটস নেম। মানে এটা বোঝাচ্ছে যে ধরেন আপনার ক্লাস কি একটা কিওয়ার্ড না, ক্লাস বলতে আপনার কি বোঝায়, ক্লাস বলতে আপনার জাভার জন্য ফিক্সড যে ক্লাস বলতে একটা আপনার ক্লাস বোঝায়, এটা ওর জন্য লেখা আছে যে ক্লাস বলতে এই জিনিসটা বোঝাবে। এখন যদি ক্লাস নামে আপনি আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে চান তাহলে কি এটা ও কাজ করবে না, ও তো তখন কনফিউজড হয়ে যাবে যে এটা কোন ক্লাস বোঝাচ্ছেন আপনি। কিন্তু আপনি চাইলে শুরুতে ধরেন মাই ক্লাস, সো মাই ক্লাসটা নামে কিন্তু আপনার কম্পাইলার মধ্যে কোথাও লেখা নেই, সো মাই দিয়ে আন্ডারস্কোর দিয়ে ক্লাস দিলে তখন ক্লাসটা লিখতে পারবেন, পার্ট অফ এ নেম থাকতে পারবে, বাট শুধু ওই এক্স্যাক্ট কিওয়ার্ডটা থাকতে পারবে না। বুঝতে পারছেন? না বুঝলে কোথাও ডাউট থাকলে আমাকে বলবেন। এই যে ক্লাস ফাইল যেটা উইন্ডোজ জেভিএম, লিনাক্স জেভিএম, এটা থেকে আপনার এই যে ওএস জেভিএম যেটা, এইটার থেকে আপনি চাইলে যে বাইট কোডে কনভার্ট করে দিচ্ছে আপনি, সেই বাইট কোডটা চাইলে উইন্ডোজ, লিনাক্স, ম্যাক্স ওএস যেটাতে খুশি সেটাতে ইউজ করতে পারেন। কম্পাইল টাইমে এই যে জাভা কোড কম্পাইলার বাইট কোড করে আপনার যে ডট ক্লাস, দেখেন এক্সটেনশন চেঞ্জ হয়ে গেছে। এই ছিল আপনার একদম বেসিক কথাবার্তা, বাকি জিনিসগুলো আমরা অলরেডি করেছি, তারপরেও আরেকবার রিক্যাপ করি জাস্ট আপনার স্লাইডগুলোর সাথে পরিচিত হওয়ার জন্য। ফার্স্টে যদি দেখি ভ্যারিয়েবল নেম, আমরা আজকে আচ্ছা সবগুলো নিয়ে আসলে ভালো হতো। আচ্ছা, ভ্যারিয়েবল আমরা জানি অ্যালোকেটেড মেমোরিতে একটা মেমোরির একটা নাম দিই যে এই জিনিসটা এই নামে পরিচিত হবে, সো এটা হচ্ছে আপনার ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল ইজ দ্য নেম অফ আ রিজার্ভড এরিয়া অ্যালোকেটেড ইন মেমোরি। টাইপস অফ ভ্যারিয়েবলস হতে পারে লোকাল ভ্যারিয়েবল হতে পারে, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল হতে পারে, স্ট্যাটিক ভ্যারিয়েবল হতে পারে। লোকাল ভ্যারিয়েবল কি মানে ওই জায়গাটার জন্য, আর ইনস্ট্যান্স ভ্যারিয়েবল বলতে আপনার যে ইনস্ট্যান্স হিসেবে যে ভ্যারিয়েবলটা আসে লাইক একটা অবজেক্ট। স্ট্যাটিক ভ্যারিয়েবল আমরা দেখেছি না, স্ট্যাটিক ভ্যারিয়েবল আপনি যখন স্ট্যাটিক ভ্যারিয়েবল আমি কি বলেছিলাম, স্ট্যাটিক মেথড বলেন বা ভ্যারিয়েবল বলেন, আপনার স্ট্যাটিকটা ওই ফাইলের জন্য, দ্যাট মিন্স আপনার যদি কোনো হ্যাঁ ওইটার জন্য আপনার অবজেক্ট কোনোটা ক্রিয়েট না করলেও হবে, ঠিক আছে। ধরেন আপনি একটা স্ট্যাটিক টাইপের একটা ক্লাস নিয়েছেন আপনার মেইন ক্লাসের ভেতরে বা বাইরে যেখানে হোক, কিন্তু ওইটা যদি আপনি ওই ফাইলের মেইন ক্লাসের ভেতর থেকে অ্যাক্সেস করতে চান, ওইটার জন্য আপনার কোনো ইয়া না লিখলেও হবে, অবজেক্ট না ক্রিয়েট করলেও আপনি সরাসরি ওইটা চাইলে ইউজ করতে পারবেন, আপনার ওইটার জন্য অবজেক্ট লাগবে না। লোকাল ভ্যারিয়েবল এখানে আপনার কিছুটা বলেছে যে লোকাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার্ড ইনসাইড দ্য বডি অফ দ্য মেথড ইজ কল্ড লোকাল ভ্যারিয়েবল, মানে ওই জায়গাটার জন্য, তাই না। আমরা লোকাল ভ্যারিয়েবল সিতেও তো পড়েছি তাই না, একটা স্কোপের ভেতরে যেতে থাকে। হ্যাঁ, কারো ডাউট আছে লোকাল ভ্যারিয়েবল নিয়ে? আচ্ছা, লোকাল ভ্যারিয়েবল ক্যান নট বি ডিফাইন্ড উইথ স্ট্যাটিক কিওয়ার্ড। আচ্ছা, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ইনসাইড দ্য ক্লাস বাট আউটসাইড দ্য বডি অফ দ্য মেথড ইজ কল্ড অ্যান ইনস্ট্যান্স ভ্যারিয়েবল।
মানে আপনার একটা ক্লাসের ভেতরের যে ভ্যারিয়েবল ওইটা তো ওই ক্লাসের জন্য লোকাল ভ্যারিয়েবল, বাট বাইরে থেকে যখন আপনি ওই ক্লাসটা মানে ওই ভ্যারিয়েবলটা অ্যাক্সেস করতে যাবেন তখন আপনার একটা ইনস্ট্যান্সের থ্রুতে ওইটা ভ্যারিয়েবলটা অ্যাক্সেস করতে হবে না, দ্যাটস ইটস কল্ড ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। ঠিক আছে? A variable that is declared as static is called a static variable, cannot be local. You can create a single copy of the static variable and share it among all the instances of the class. মানে যেটার জন্য আপনার কোনো অবজেক্ট লাগবে না আলাদা করে, আপনি চাইলে এইভাবে লিখতে পারবেন। আচ্ছা, এখানে আপনাকে জাস্ট এই যে স্ট্যাটিক ভ্যারিয়েবল দিয়েছে, হ্যাঁ এই তো কোডটা বোঝা যাচ্ছে না? কি করবে বলেন তো? এই কোডটা কিছুই করবে না, জাস্ট ডেটার ভেতরে 50 আছে, আপনার মেথডটা কখনো কলই হয়নি, মেথডটা জাস্ট লেখা আছে যেখানে n = 90 অ্যাসাইন করা আর স্ট্যাটিক একটা ইন্টিজার না, সেটা হচ্ছে স্ট্যাটিক ভ্যারিয়েবল m = 100। ডেটা টাইপস আমরা অলরেডি জেনেছি, ক্যারেক্টার টাইপ, বাইট, শর্ট, ইন্টিজার। শর্ট বলতে আপনার শর্ট টাইপ মানে জাস্ট রেঞ্জটা একটু কমে যায়, রেঞ্জটা একটু কমে যায়। ক্যারেক্টার টাইপ আমরা দেখেছি, স্ট্রিং টাইপ, এখানে স্ট্রিং টাইপটা মেনশন করা হয়নি। বুলিয়ান দেখেছি, লং দেখেছি। লং বলতে বোঝায় আপনার ইন্টিজারের একটু লং ফরম্যাট, ঠিক আছে? দেখবেন ওই যে সি কাদের সাথে আমার কাদের সাথে আছে, আচ্ছা যাই হোক, এখানে নন প্রিমিটিভ ডেটা টাইপস আর হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপস। নন প্রিমিটিভ ডেটা টাইপস হচ্ছে আপনার লাইক যেগুলো অ্যাকচুয়াল ডেটা টাইপস না, প্রিমিটিভ ডেটা টাইপস আমরা যেগুলো পরিচিত, আর নন প্রিমিটিভ হচ্ছে লাইক ক্লাস, ইন্টারফেস, অ্যারেস, এই জিনিসগুলো হচ্ছে নন প্রিমিটিভ। হ্যাঁ হ্যাঁ, অ্যারেসটা আপনি নিজের মতো করে দিতে পারবেন না, বাট ওইটা আপনি একটা প্রিমিটিভ ডেটার থ্রুতে আপনি একটা সিরিয়াল বা একটা লিস্ট বানাচ্ছেন। অ্যারেটা হচ্ছে লিস্টের মতো, তাই না? সো আপনি লিস্ট বানাচ্ছেন, দ্যাটস ওয়াই এটা নন প্রিমিটিভ বলছি। প্রিমিটিভ কি বলেন তো? প্রাচীন। হ্যাঁ, সো আপনার যে প্রাচীন জিনিসগুলোকে ইউজ করে নতুন কিছু করছেন। প্রিমিটিভ ডেটা টাইপস এই যে দেখেন, শর্ট হচ্ছে 16 বিট ইন্টিজার টাইপ, ইন্টিজার হচ্ছে 32 বিট, লং হচ্ছে দেখেন ইন্টিজারের আরও কি রেঞ্জ বেশি, আপনার 64 বিট নেবে, আর শর্টটা হচ্ছে ইন্টিজার থেকে একটু কম 16 বিট নিয়ে কাজ করবে। বাইট হচ্ছে আপনার 8 বিট নিয়ে, ফ্লোট 32 বিট লাইক ইন্টিজার, ডাবল হচ্ছে একটু ফ্লোটের আপগ্রেডেড ভার্সন 64 বিট। ক্যারেক্টার হচ্ছে সিম্বলস ইন এ ক্যারেক্টার সেট, আমরা জানি। বুলিয়ান আপনি যতটুকু ইয়া করবেন সেই অনুযায়ী আসবে। এটার জন্য ক্যারেক্টারের জন্য মেবি আপনার কত 8 বিট মনে হয় থাকে একটা সিঙ্গেল ক্যারেক্টারের জন্য, 8 বিট না হয় 16 বিট। ডাবলের জন্য 8 বিট থাকে, ডাবলের জন্য 8 বিট না, আমি তো ক্যারেক্টারের কথা বলছি, ডাবল তো 64 বিট, আপনার ডাবলে 64 বিট, তো 64 বিটের এটা রেঞ্জ বলছে, এটা কিন্তু আপনার ইয়া বলছে না, ঠিক আছে? যে 64 বিটটা আপনি চাইলে এতগুলো জিনিস নিতে পারবেন। দেখবেন যে আপনাদের সিপি আছে না, সিপি আছে আপনাদের, সিপি 1 না 2? আপনাদের সিপি কে নেন? মাঝে, আচ্ছা ওইখানে দেখবেন যে মাঝে মধ্যে আপনার হচ্ছে লাইক কখনো কখনো ইরোর দিতে পারে, যে শর্ট ইউজ করেন যদি আপনার রেঞ্জ যখন অনেক বেশি হয়ে যায় তখন ওই ধরুন অনেক বিশাল একটা নাম্বার আপনি শর্ট লিখে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলেন, সাপোজ এক্স, কিন্তু এক্সের ভেতর রাখতে চাচ্ছেন 10^12, তাহলে কিন্তু এটা ধরতে পারবে না, কারণ আপনার 10^12 8 বিটে 16 বিটে হয়তো পসিবল না, যদি পসিবল না হয় তাহলে আপনার এটা ধরতে পারবেন না, ওইটার জন্য আপনার একটা ইরোর খাবেন। হ্যাঁ হ্যাঁ, কারণ কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে তো আপনার যে জাজরা আছে ওনারা তো হচ্ছে আপনার একটা ফিক্সড জিনিসপত্র দিয়ে যায়, এই সময়ের মধ্যে হতে হবে, এই মেমোরির মধ্যে হতে হবে, আপনার লিমিটেশনস আছে অনেক, কিন্তু আমরা যখন নর্মালি বেসিক কাজগুলো করি এগুলোর জন্য আমাদের কিন্তু কোনো লিমিটেশন নাই, সেই কারণে আমরা ইচ্ছা মতো ইউজ করতে পারি, কিন্তু ওইখানে তো লিমিটেশনস আছে, এই কারণে একটু বোঝা যায় যে কোথায় আমার লিমিটটা কোথায়। বুলিয়ান হচ্ছে আপনার ট্রু ফলস দিবে। আচ্ছা,
এই যে এটা ডিফল্ট সাইজ, এখানে ক্যারেক্টার আছে না, ক্যারেক্টার 2 বাইট, 1 বাইটে 8 বিট, তার মানে 16 বিট না, 2 বাইট হলে হ্যাঁ 16 বিট, তার মানে বাইট হচ্ছে 1 বাইট। এখানে আপনার জাস্ট ডিফল্ট সাইজটা বলে দেওয়া আছে 8 বাইট। ও ওইখানে কিন্তু আপনার রেঞ্জ ছিল, কিন্তু আপনার এখানে 8 বাইট, কিন্তু 8 8-এ কত দেখেন, বিট ছিল কিন্তু এখানে 8 8-এ কত 64 না, দেখেন এটাই আপনি বাইট বলছিলেন, ওখানে বিট লেখা ছিল। আচ্ছা অপারেটর আমরা জানি প্লাস মাইনাস অ্যাস্টারিক ডিভিশন মডিউলও আছে। টাইপস অফ অপারেটর সিমনারি, অ্যারিথমেটিক, শিফট অপারেটর, রিলেশনাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর, লজিক্যাল, টার্নারি, অ্যাসাইনমেন্ট অপারেটর। আচ্ছা আমরা দেখি ইউনারি হচ্ছে পোস্টফিক্স আর হচ্ছে প্রিফিক্স, ঠিক আছে, লাইক প্লাস প্লাস আর একটা মাইনাস, আগে একটা পরে আরেকটা আগে। বলেন তো ডিফারেন্সটা কি? স্টোর করবে, আর আই প্লাস প্লাস যেটা হ্যাঁ ঠিক আছে। প্লাস প্লাস মানে হচ্ছে ধরেন প্লাস প্লাস আই, তার মানে আগে হচ্ছে আয়ের ভ্যালুটা ইনক্রিজ করবে দেন হচ্ছে রাখবে। আর যদি আপনার আই প্লাস প্লাস হয় তাহলে আগের ভ্যালুটা আগে আয়ের ভ্যালুটা আগে অ্যাসাইন করবে দেন হচ্ছে প্লাস প্লাস করবে, মানে 1 ইনক্রিজ করবে। অ্যারিথমেটিক অপারেটর আছে হচ্ছে যে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডিউলো, অ্যাডিশন, সাবট্রাকশন। শিফট হচ্ছে লেফট শিফট, রাইট শিফট, দেখেন এখানে ঠিক আছে। এই যে ডাবল অ্যারো যেটা এটা হচ্ছে লেফট শিফট, এটা এই যে লেফট শিফট, রাইট শিফট, তিনটা দেওয়া, তিনটা খুব বেশি লাগে না, কিন্তু আমি মানে আর কি ইউজ করিনি তিনটা। বলেন শিফট অপারেটর হচ্ছে লাইক আপনি ধরেন শিফট করবেন, লাইক কী করতে পারেন, ধরেন আপনার কাছে এরকম একটা জায়গায় এরকম ভ্যালু আছে, তো আপনি শিফট করলে হবে কি আপনার এই জিনিসটাকে আপনি এই দিক থেকে পুশ করতেছেন, পুশ করলে কি হবে তখন এই 1টা বাইরে চলে যাবে না। আপনার ধরেন বক্স ধরে রাখার হোল্ড করার ক্ষমতা হচ্ছে 4টা, তাহলে এখান থেকে যখন আপনি পুশ করবেন 1টা বাইরে চলে আসবে, তখন 0টা এখানে শিফট করবে, এই 0টা এখানে আসবে, এই 0টা এখানে আসবে, এইখানে ধরেন আপনি হয়তো কিছু একটা করছেন, লাইক ধরেন আপনার এই শিফট লেফট শিফট রাইট শিফটের থ্রুতে আপনি ইজিলি কিন্তু হচ্ছে বাইনারি নাম্বারের ক্ষেত্রে দেখবেন ডিভিশন মাল্টিপ্লিকেশন করা যায়। যখন আপনি ধরেন এটা ছিল আপনার, এটা কি বাইনারির এত নাম্বার মানে কি 4, ঠিক আছে, এটাকে আপনি লেফট শিফট দেন তাহলে আপনার কি হয়ে যাবে, এটা এখানে চলে যাবে, এখানে এই 0টা চলে যাবে, সো 0 হবে, অ্যান্ড এই 0টা এখানে আসবে, অ্যান্ড এই ঘরটা ফাঁকা, আপনি এখানে একটা 0 দিলেন, তাহলে এই নাম্বারটা আপনার কি রিপ্রেজেন্ট করে বলেন তো? 1 2 4 8 রিপ্রেজেন্ট করে না? তার মানে এই 100 যেটা সেটা হচ্ছে 8। দেখেন আপনার জাস্ট একটা শিফট করার কারণে আপনার 4 ছিল, এখানে ডাবল হয়ে গেল। সেমভাবে আপনি যদি রাইট শিফট এইদিকে শিফট দেন, রাইট শিফট দেন, কিছু বললেন, রাইট শিফট দেন, তাহলে হচ্ছে আপনার এই জিনিসটা জাস্ট এইদিকে শিফট হয়ে যাবে, একটা 0 কমে যাবে, তাহলে দেখেন আপনার এখানে 1 ছিল, এখানে 1 চলে আসবে, এখানে চলে যাবে, তাহলে এটা আপনার কত হয়ে গেল, 2 হয়ে গেল না? আমার রাইট শিফটটা আপনার ডিভিশন হয়ে গেছে 2 দিয়ে, আর লেফট শিফটটা আপনার 2 দিয়ে মাল্টিপ্লিকেশন হয়ে যাচ্ছে। এটা কখনো কখনো কাজে লাগে, সিপিতে দেখবেন কাজে লাগে। আচ্ছা তারপর হচ্ছে আসি বিটওয়াইজ অ্যান্ড, বিটওয়াইজ অর, আমরা এটা জানি না। বিটওয়াইজ অ্যান্ড হচ্ছে আপনার এই যে এই কাজটা করে, মানে আপনি ধরেন 1 0 0 0 করছেন, 1 1 1 0, সো বিটওয়াইজ অ্যান্ড হচ্ছে এই দুইটা বিটকে জাস্ট অ্যান্ড করবে, 0 0 0 1, বিটওয়াইজ অ্যান্ড হচ্ছে এটা। আর বিটওয়াইজ অর সেম জিনিস, জাস্ট অর করবেন, লাইক এটার আনসার বিটওয়াইজ অরের জন্য হবে 0 1 1 1, অর করলে তো 1 1 আর 0 হয় না, অর করলে তো 1 1 1ই হয়। এক্সক্লুসিভ অর হচ্ছে আপনার এক্সক্লুসিভ অরের কাজটা কি, এক্সঅর, যেটা আমরা এক্সঅর জানি না, এক্সঅর কি ছিল, হ্যাঁ দুইটা গেট নিয়ে একসাথে না,
দুইটা একটা গেটের ইনপুট যদি আপনার দুইটা ডিফারেন্ট হয় তখন কেবলমাত্র অন হবে, ট্রু হবে, আদারওয়াইজ ফলস হবে। আপনাদের এক্সর কনসেপ্ট তো ক্লিয়ার, তাই না? এক্সর, অর, অ্যান্ড এগুলোর কনসেপ্ট ক্লিয়ার না? হ্যাঁ আচ্ছা, আমি দেখাচ্ছি, সমস্যা। আচ্ছা দেখেন, এক্সর হচ্ছে আপনার এইরকম যে এক্সর যদি করেন, ধরেন আপনার 0 0 আছে, দুইটা ভ্যালু যদি সেম হয়, দুইটা বিট যদি সেম হয় আপনার 0 আসবে, 1 1 আছে 0 আসবে, বাট দুইটা যদি ডিফারেন্ট হয় তখন হচ্ছে আপনার 1 আসবে। ঠিক আছে? তাহলে বিটওয়াইজ এক্সর যদি করি, এটার জন্য বিটওয়াইজ এক্সর, এটা হচ্ছে অরের রেজাল্ট, এটা হচ্ছে অ্যান্ডের রেজাল্ট। এখন যদি বিট এক্সর করি, এক্সরের জন্য কি হবে, তাহলে 0 0, তাহলে 0 0 আছে 0 হবে, এই দুটো 1 হবে আর এখানে হবে 0। ঠিক আছে? সেমটা যদি এক্সনর করি, এক্সনর জাস্ট অপোজিট, যে সেম হলে 1 হয়, সেম হলে 1 হয়, ডিফারেন্ট হলে 0 হয়। তাহলে এখানে সেম হলে 1 হবে, এখানে 1, এখানে 0। এই কাজগুলোই হচ্ছে আপনি এই অপারেটরগুলো দিয়ে করতে পারেন ইজিলি। রিলেশনাল অপারেটর হচ্ছে আপনার, আমরা জানি গ্রেটার দেন, গ্রেটার ইকুয়াল, লেস ইকুয়াল, লেস দেন, তারপর হচ্ছে ইকুয়ালিটি, নট ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল, নট ইকুয়াল, তাই না? এই চিহ্নগুলো আমরা জানি। লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অ্যান্ড জানি না আমরা? হ্যাঁ, অ্যান্ড দিয়ে চেক করি যে। লজিক্যাল অর জানি। আচ্ছা, টার্নারি অপারেটর হচ্ছে যে আমরা গতকাল যে দেখলাম, ঠিক আছে, কোয়েশ্চেন মার্কস আর একটা কোলন, ইফেলসের মতো কাজ করে। অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে এই যে আপনি এগুলো অলরেডি জানেন, যে কোথাও কোনো ভ্যালু অ্যাসাইন করতে গেলে ইকুয়াল দেওয়া হয়, প্লাস ইকুয়াল দেওয়া হয়, মাইনাস ইকুয়াল, অ্যাস্টারিক ইকুয়াল। এটা মানে কি বলেন তো, প্লাস ইকুয়াল মানে কি? এক্স ইকুয়াল এক্স প্লাস টেন, ঠিক আছে। সো এই জিনিসগুলো অ্যাসাইনমেন্ট অপারেটর, আপনি বেসিক্যালি ভ্যালু অ্যাসাইন করছেন ডিফারেন্টলি। এখন আসি ইউনারি অপারেটর। ইউনারি অপারেটরে আপনার এখানে কোড লিখে লিখে দেওয়া আছে যে ইউনারি অপারেটরগুলো আপনি কীভাবে ইউজ করতে পারবেন। ধরেন এইখানে এই যে সবগুলো করা আছে না, তাহলে দেখেন প্রিন্ট এক্স প্লাস প্লাস যদি করেন তাহলে কি আপনার কি আসবে, 10 আউটপুট আসবে, বাট হয়ে যাবে তারপর 11। তারপরে প্লাস প্লাস এক্স যদি করেন, আপনার ওই যে 11 হয়ে আছে, এখন আপনি 11-এর সাথে আরও 1 যোগ করলেন, আপনার তাহলে 12 হলো, 12টাই প্রিন্ট আউট হবে। তারপরে হচ্ছে আপনার এক্স মাইনাস মাইনাস, তাহলে এখন আপনার 12 ছিল ভ্যালুটা, ভ্যালু 12 ছিল, দেন আপনি মাইনাস মাইনাস করছেন, তো ফার্স্ট আগে প্রিন্ট করছেন, তাহলে 12ই হবে, দেন 1 রিডিউস হবে, সো 11 হয়ে গেল। দেন আপনার 11টা আবার 1 মাইনাস মাইনাস হয়ে দেন হচ্ছে আবার প্লাস হচ্ছে, সরি প্রিন্ট হচ্ছে। এই জিনিসটা সবার ক্লিয়ার হয়েছে কীভাবে হলো? কারোর কোনো প্রবলেম আছে? এই যে এখানে আপনার আউটপুট কি হবে বলুন তো তাহলে? বুঝিনি, আবার জোরে বলেন। মানে ফার্স্ট লাইনের আউটপুট 11 হবে? ও আচ্ছা, 21, তারপর বি প্লাস প্লাস সেম, তার মানে 21, 22 হবে। কি হলো বলেন? দেখেন ফার্স্টে এ প্লাস প্লাস হলে এটার জন্য কি এটাই ছিল? হ্যাঁ এটারই তো। দেখেন এ প্লাস প্লাস হলে আপনার ফার্স্টে কি আপনার ভ্যালুটা আসছে, কিন্তু পরে গিয়ে কিন্তু আপনার ইনক্রিজ হয়ে যাচ্ছে। তাহলে দেখেন ফার্স্টে তাহলে 10 আর এখন আছে কি 11, তারপরে আপনার কি প্লাস প্লাস আগে করেছেন, তারপর ভ্যালু অ্যাসাইন করেছেন, তাহলে 11 থেকে 12 হয়ে গেছে না? তাহলে ফার্স্টেটা তো 22 হবে। বোঝা গিয়েছে সবাই? বুঝেননি? আচ্ছা দেখেন
এইখানে দেখেন আপনার শুরুতে হচ্ছে এ ছিল 10 আপনি হচ্ছে এখানে অ্যাসাইন করেছেন। আমরা জানি শুরুতে যেটা থাকে সেটার কাজ আগে হয়, তাহলে এখানে এটা শুরুতে আছে না, তাহলে কি এর ভ্যালু আপনার কাছে 10 আছে এখন। তারপরে প্লাস প্লাস হয়ে ইনক্রিজ হয়েছে, বাট সেটার রিফ্লেকশন এখানে হবে না, এখানে হবে না যে আপনার 11টা অলরেডি এখানে ভ্যালুটা বসে গেছে 10, তারপরে প্লাস হলে এখন কি সেটাও কি আপনি রিপ্লেস করতে পারবেন না, তাই না? একটু আগে প্রিন্ট আউট কীরকম হচ্ছিল, এই যে দেখেন শুরুতে যখন আপনারা এটা করছিলেন তখন কি এখানে 11টা আবার শো করছিল, রিপ্লেস হচ্ছিল না, কিন্তু শুরুতে এক্স বসে গেছে, এখানে যে জায়গাটা আছে সেখানে 10 বসে গেছে, কিন্তু ও পরবর্তীতে এটাকে বসানোর পর 11 করে দিছে। তাহলে এখানে আপনার শুরুতে ছিল 10 পর ও 11 করে দিছে, 11 করার পর তারপরে দেখেন 11, এখন কিন্তু 10 বসানোর পর কাছে ভ্যালুটা 11 আছে, তারপরে প্লাস অপারেটর পেলো, ভালো কথা, তারপরে আবার প্লাস প্লাস পেলো। এখন প্লাস প্লাস করলে এর ভ্যালু যা ছিল সেটা থেকে আবার প্লাস প্লাস হবে না, তাহলে এর ভ্যালু কত ছিল লেটেস্টটা 11, তাহলে আগে 11টা প্লাস প্লাস হয়ে কি 12 হয়ে গেল, তাহলে 12টা হওয়ার পর দেন হচ্ছে ও ভ্যালুটা অ্যাসাইন করলো, তাহলে দেখেন 10 + 12 = 22 আসছে, ঠিক আছে। আর বি প্লাস প্লাসটাও সেম 10 আসবে, কিন্তু এইখানে এই পোর্শনটা সেম। দেন তারপরে এসে দেখেন বিটা ফার্স্টে অ্যাসাইন হবে, তাহলে বির ভ্যালু এখানে 10 হওয়ার পর 11 হয়ে বসেছিল, তারপরে যখন বি পেলো ও এখানে 11টা বসায় দিল, তারপরে গিয়ে ও বির ভ্যালুটা কিন্তু তারপরে যদি আবার বির ভ্যালুটা আপনি আউটপুট দেন তখন কিন্তু 12 আসবে, কিন্তু এইখানে অ্যাসাইন হয়েছে 11। ক্লিয়ার সবাই? আচ্ছা, আচ্ছা এখানে আপনার হচ্ছে ওই যে টিল্ড অপারেটর ইউজ করেছে, টিল্ডা, এটাকে টিল্ডা বলে, হ্যাঁ এই যে এইটার মতো যেটা, এটার কাজ কি কি বলেন? টাইম শেষ? আপনাদের কয়টা পর্যন্ত ক্লাস? ওটা বেজে গেছে, দেখি এটাতে কত কত। আচ্ছা আজকে এটা শেষ হবে না, শোনেন আমি হচ্ছে স্লাইডগুলো গুগল ক্লাসরুমে আজকে দিয়ে দিব। আজকে এটা কত নাম্বার? 4 নাম্বার স্লাইড না? ফার্স্ট 3টা স্লাইড আমি দিয়ে দিব, না সবগুলাই দিয়ে দিব, শোনেন সবগুলাই দিয়ে দিব আপনাদের। এটা অফ করেছেন? অফ করে